আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য 10টা মৌলিক বিষয় নিয়ে, যেই জিনিসগুলো আপনার অবশ্যই ফলো করা উচিত। বাংলাদেশের শেয়ার বাজারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যে সাধারণ যে বিনিয়োগকারী তারা। মার্কেটে যত ফ্রি ফ্লোট শেয়ার আছে, এই শেয়ারের বেশিরভাগ অংশই হচ্ছে তাদের হাতে। আপনি যদি দৈনিক লেনদেনের জিনিসটাও দেখেন, তাহলে দেখবেন যে দৈনিক লেনদেনের 80% করে হচ্ছে যে সাধারণ বা ব্যক্তি বিনিয়োগকারীরা। এই 80% মানুষ যেই দৈনিক লেনদেনগুলো করে, লেনদেন করার জন্য তারা যেই কোম্পানিগুলো চুজ করে, ওই কোম্পানিগুলোর না আছে কোনো ফান্ডামেন্টাল, না আছে ওদের ব্যবসা ভালো করার কোনো সম্ভাবনা, না আছে ওদের গভর্নেন্সের ভালো কোনো অবস্থা। ওই কোম্পানিগুলো তারা চুজ করার কারণে তারা আলটিমেটলি তারা শেয়ার বাজারে হচ্ছে যে লস করে, তারা টাকা লুজ করে। শেয়ার বাজার থেকে একটা সময় তারা নিঃস্ব হয়ে যায়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের যখন এরকম নাজেহাল অবস্থা, তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সজীব স্যার সাধারণ বিনিয়োগকারীদের জন্য 10টা খুব সুন্দর পরামর্শ দিয়েছে। এই পরামর্শগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিও। স্যার যে প্রথম পরামর্শটা দেয় সেটা হচ্ছে যে আপনি আপনার প্রয়োজনের টাকা, আপনার দরকার লাগবে 1-2 বছর 3 বছরের মধ্যে, ওই টাকা আপনি কখনো স্টক মার্কেটে আনবেনই না। ধরেন আপনার কাছে 2 লাখ টাকা আছে, ওই 2 লাখ টাকা আপনার 1-2 বছরের মধ্যে আপনার দরকার লাগবে, তাহলে আপনি ওই টাকাটা আপনি কখনো স্টক মার্কেটে ইনভেস্ট করবেনই না। আপনি যদি ওই টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তাহলে একটা সময় দেখা যাবে যে শেয়ারের দাম কমে গেলে আপনার একটা দরকার লাগছে, আপনি ওই স্টকটা বিক্রি করে আপনি লস আপনি হচ্ছে যে বুক করতে হয়েছে। যেই টাকাটা আপনার 2 বছর 5 বছর লাগবে না, ওইটা আপনি 2 বছর 5 বছর আপনার প্রয়োজনের জন্য আপনি খরচ করবেন না, ওই টাকাটা আপনি শুধু স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আনবেন। স্যারের পরামর্শ হচ্ছে এটা। সেকেন্ড যে পরামর্শটা সেটা হচ্ছে যে মার্জিন লোন না নেওয়া। শেয়ার বাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ। আপনি যখন মার্জিন লোন নিয়ে, মানে কোথাও থেকে একটা লোন আই না, তারপরে আপনি ওই টাকাটা আবার স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তাহলে আপনার ঝুঁকির পরিমাণ, আপনার রিস্কের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। আপনার যেই টাকাটা 2 বছর 3 বছর দরকার লাগবে না, আপনি শুধু ওই টাকাটাই স্টক মার্কেটে আনেন, ওই টাকাটাই আপনি বিনিয়োগ করেন। অবশ্যই মার্জিন লোন থেকে দূরে থাকবেন। মার্জিন লোন যারা নিয়ে ইনভেস্ট করে তারা আলটিমেটলি লসেরই ভাগিদার হয়। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি আপনার সব টাকা একটা বা দুইটা কোম্পানিতে ইনভেস্ট করবেন না, একটা বা দুইটা সেক্টরে ইনভেস্ট করবেন না। আমি আপনাকে খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি আপনার সব টাকা শুধু ফার্মাতে ইনভেস্ট করে ফেললেন, এরকম না। আপনি আপনার সব টাকা শুধু এফএমসিজিতে ইনভেস্ট করে ফেললেন, এরকম না। আপনি আপনার কিছু টাকা ইনভেস্ট করবেন হচ্ছে যে ফার্মা কোম্পানিতে, ফার্মা সেক্টরে। আপনি আপনার কিছু টাকা ইনভেস্ট করবেন পাওয়ার সেক্টরে। আপনি আপনার কিছু টাকা ইনভেস্ট করবেন হচ্ছে যে এফএমসিজিতে। আপনি আপনার কিছু টাকা ইনভেস্ট করবেন আবার মিসলেনিয়াসে। যেই জিনিসগুলো আপনার হচ্ছে ডাইভার্সিফাই করলে আপনার রিস্ক আলটিমেটলি কমায় নিয়ে আসবে, সেই রকম আপনি যদি 2টা কোম্পানিতে ইনভেস্ট করেন বা 3টা কোম্পানিতে ইনভেস্ট করেন, দেখা যাবে আলটিমেটলি আপনার যদি একটা বা 2টা কোম্পানি কোনো কারণে লস করে, তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিও লসের সম্মুখীন হবে। আর আপনি যদি কয়েকটা কোম্পানিতে ইনভেস্ট করেন, 8টা-10টা কোম্পানিতে ইনভেস্ট করেন বিভিন্ন সেক্টরে, তাহলে আপনি সেক্টর প্লাস হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল স্টক দুইটার মধ্যে আপনি ডাইভার্সিফাই করার মাধ্যমে আপনি আপনার রিস্ক কমাইতে পারবেন। 4 নাম্বার যে পরামর্শটা স্যার দেয় সেটা হচ্ছে যে একবারে সব স্টক না কিনা আপনি হচ্ছে প্রতি মাসে ধাপে ধাপে আস্তে আস্তে কিনেন। আর হচ্ছে যে আপনি যেই দামে স্টকটা কিনছেন, যেই প্রাইসে স্টকটা কিনছেন, আপনি দেখেন বিভিন্ন মিউচুয়াল ফান্ড তারা কোন প্রাইসে ওই স্টকটা কিনতেছে। আপনি ট্রাই করেন ওদের থেকে কম দামে যখন আপনি পাবেন তখন বেশি অ্যামাউন্টের কেনার জন্য, আর যখন ওই প্রাইসের থেকে একটু বেশি হয়ে যাবে তখন কেনার পরিমাণটা একটু কমাই দেওয়ার জন্য। আর সব টাকা দিয়ে একবারে ইনভেস্ট না করে ধাপে ধাপে ইনভেস্ট করার জন্য। এই মাসে কিছু ইনভেস্ট করা, তারপরের মাসে আরেকটু কিছু ইনভেস্ট করা, এরপরের মাসে এরকম ইনভেস্ট করা। এভাবে যখন আপনি আপনার শেয়ারগুলো কিনেন, তাহলে কি হয়, আপনি একটা ভালো প্রাইসে আপনি আপনার শেয়ারগুলো আপনি পাইতে পারেন। 5 নাম্বার যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে একটা শেয়ার কেনার আগে 4টা জিনিস আমরা খেয়াল করব। প্রথম হচ্ছে যে সেলস, আর হচ্ছে নেট প্রফিট আগের বছর যা ছিল তার থেকে বাড়তেছে কিনা, কোম্পানির ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি ঠিকঠাক আছে কিনা, কোম্পানির পি রেশিও কীরকম, ওইটা কোম্পানি কি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ফেয়ার ভ্যালু অবস্থায় আছে, নাকি হচ্ছে ওভার ভ্যালুড অবস্থায় আছে, ওই জিনিসটা। আর 4 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে কোম্পানি কী পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রোভাইড করে, সেই জিনিসটা। লং টার্মে শেয়ারগুলো আসলে একটা কোম্পানি কী পরিমাণ প্রফিট করতেছে ওইটার উপরেই তার শেয়ারের দাম রিফ্লেক্ট করে। আপনি একটা শেয়ার কিনছেন, ওই শেয়ারের দাম বাড়তেছে না, কোম্পানির প্রফিট বছরের পর বাড়তেছেই, কিন্তু একটা সময় যেয়ে দেখা যাবে, আজকে থেকে 10 বছর পরে দেখা যাবে ওই প্রফিট যেই অবস্থায় আছে কোম্পানির শেয়ারের প্রাইস ওইটা রিফ্লেক্ট করবেই। 6 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে কোম্পানির
লিকুইডিটি, ফ্রি ফ্লোট এবং মার্কেট ক্যাপ এই জিনিসগুলো বিবেচনা করা। আপনি যদি একটা স্মল ক্যাপ কোম্পানির শেয়ার কিনেন তাহলে দেখা যাবে এটার মধ্যে যে কেউ আইসা এইটার শেয়ার ম্যানিপুলেট করতে পারবে। কিন্তু আপনি যদি একটা লার্জ ক্যাপ অথবা মিড ক্যাপ একটা কোম্পানি কিনেন, ওই কোম্পানির শেয়ারগুলো কেউ আইসা ম্যানিপুলেট করা এত বেশি ইজি না। একটা লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারে আইসা কেউ ম্যানিপুলেট করতে চাইলেও পারে না। আর যেই কোম্পানিগুলো দেখেন বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যে মানুষ ইনভেস্ট করে কিসের জন্য? লিকুইডিটির জন্য। বাংলাদেশে এখন অনেক স্টক আছে যে মানুষ 2 বছর 3 বছর যাবত ওই স্টক বিক্রি করতে পারতেছে না। কেন? কারণ ওই কোম্পানির শেয়ার বিক্রি করা যাইতেছে না। তো আপনি এইরকম ম্যানেজমেন্টওয়ালা এরকম ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন যেই কোম্পানির স্টকটা আপনি আলটিমেটলি বিক্রি করতে পারেন। আপনি যদি বিক্রি করে এটা থেকে প্রফিটই বুক করতে না পারেন তাহলে আপনি ওই কোম্পানি কেনার তো কোনো উদ্দেশ্য আসলে রইল না। অবশ্যই আপনি একটা স্টক কেনার আগে আপনি চিন্তা করেন ওই স্টকটা যে আপনি কিনবেন ওই স্টকটাকে আপনি বিক্রি করতে পারবেন কি না। আপনার যখন প্রয়োজন হয় আপনি ওই কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে আপনি প্রফিট বুক করতে পারবেন কি না, ওই জিনিসটা চিন্তা করে তারপরে আপনি আপনার শেয়ারগুলো কিনেন। 7 নাম্বার হচ্ছে যে কোম্পানির ম্যানেজমেন্ট, স্পন্সর কীরকম, তাদের ইন্টিগ্রিটি আছে কি না, তারা আগে বিনিয়োগকারীদের সাথে কীরকম বিহেভ করছে, তারা কোম্পানির যেই টাকাটা লাভ করছে ওই টাকাটা তারা বিনিয়োগকারীদের সাথে শেয়ার করে কিনা। আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করতেছেন ওই কোম্পানিতে মালিক পক্ষের কতটুকু শেয়ার আছে, মালিক পক্ষ এই কোম্পানি নিয়ে আদৌ সিরিয়াস কিনা, মালিক পক্ষ এই কোম্পানির টাকা নিজেরাই কি নিয়ে যায় নাকি বিনিয়োগকারীদেরকেও ওই টাকার একটা পার্সেন্টেজ দেয়। আপনি ওই প্রিভিয়াস ডাটাগুলো দেখলে আপনি ওই জিনিসটা খুব ভালো ধারণা করতে পারবেন। আপনার কোম্পানির ম্যানেজমেন্ট কতটা দক্ষ, তারা এই কোম্পানিটাকে ফিউচারে কীরকম করবে, তারা আগের থেকে ভালো বিজনেস করতে পারবে কিনা, ওই জিনিসটা দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কোম্পানির স্পন্সররা অনেস্ট কিনা। তারা যদি অনেস্ট না হয়, তাদের মধ্যে যদি ইন্টিগ্রিটি না থাকে, তাহলে আপনি ওরা যতই কোম্পানির প্রফিট করুক না কেন আপনি লাভের ভাগ কিছুই পাবেন না। সো আপনি ইনভেস্ট করার আগে দেখেন আপনার কোম্পানির ডিরেক্টর, আপনার কোম্পানির স্পন্সর ওদের মধ্যে ইন্টিগ্রিটি আছে কিনা, ওরা অনেস্ট কিনা, তাদের নামে কোর্টে কোনো মামলা আছে কিনা, তাদের নামে কোনো ব্যাড নিউজ আছে কিনা, তারা প্রিভিয়াস আগে কোনো স্ক্যাম করছে কিনা, ওই জিনিসগুলো দেখা তারপরে ইনভেস্ট করেন। 8 নাম্বার সহজ কথা, গুজব, সিন্ডিকেট, বিভিন্ন গল্প থেকে দূরে থাকা। যেই জায়গার মধ্যে আপনাকে একজন এসে পরামর্শ দিল যে ভাই এই কোম্পানিটা আজকে কিনেন, আপনি এই কোম্পানিটা 1 মাস পরে শেয়ারের দাম বাইরে যাবে, আপনি এই গুজব, গল্প, সিন্ডিকেট এইসব থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনি ফান্ডামেন্টাল ব্লু চিপ যে কোম্পানি আছে এই কোম্পানিগুলো আপনি একটু দেখলে, একটু পড়াশোনা করলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের কোন কোম্পানিগুলো গোল্ড মাইন, কোন কোম্পানিগুলোতে ভ্যালু ইনভেস্টাররা ইনভেস্ট করতেছে। এজ অ্যাসেট ম্যানেজমেন্ট, বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, এই অ্যাসেট ম্যানেজমেন্টগুলো কোন কোম্পানিগুলোতে বছরের পর বছর ইনভেস্ট করে ওরা প্রফিট করতেছে, ওই জিনিসগুলো আপনি ওদের একটু রিপোর্টগুলো ঘাটাঘাটি করলে আপনি খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন। আর বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে 10-15টার থেকে বেশি ইনভেস্টেবল কোম্পানি নাইও। আপনি এটা আপনার বেশি সময় লাগবে না আপনি গাড়িটা বের করতেও। সো আপনি অবশ্যই গুজব, সিন্ডিকেট, বিভিন্ন রকমের গল্প থেকে অবশ্যই দূরে থাকবেন। 9 নাম্বার, আপনি শুধু কোম্পানির দিকে ফোকাস করলেন আর আপনি অর্থনীতির দিকে মনোযোগ দিলেন না, এরকম হলো না। আপনার কোম্পানির সাথে বাংলাদেশের ইকোনমি কীরকম করতেছে, কোন সেক্টরটা সামনে আরও ভালো করবে, ওই জিনিসটারও আপনার মনোযোগ থাকতে হবে, ওই জিনিসটার প্রতিও আপনার গুরুত্ব থাকতে হবে, ওই জিনিসটা নিয়েও আপনার পড়াশোনা থাকতে হবে। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আপনি বাংলাদেশের ইকোনমি সম্পর্কে, আপনি ওভারঅল ইকোনমিক্স সম্পর্কে, অর্থনীতি কীরকম চলতেছে, ইনফ্লেশন কীরকম, এই জিনিসগুলো নিয়ে আপনি যত বেশি জানবেন, আপনি একটা সেক্টর সম্পর্কে যত বেশি আপনার নলেজ থাকবে, আপনি ওই নলেজগুলো আপনি আপনার স্টক কেনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে আপনি আরও বেশি টাকা আর্ন করতে পারবেন। আপনি দেখেন এখনও পর্যন্ত ওয়ারেন বাফেট যেই পরিমাণ সময় উনি পড়ার পিছনে দেয়, আমরা কি আদৌ এই পরিমাণ সময় আমাদের পড়ার পিছনে দিতে পারতেছি? আমরা যদি এই পরিমাণ সময় যেই পরিমাণ সময় উনি পড়াশোনার পিছনে দিছে, স্টক পিক করার পিছনে দিছে, যেই পরিমাণ প্যাশেন্স নিয়ে উনি একটা স্টক ধরে রাখছে, যেই পরিমাণ প্যাশেন্স নিয়ে উনি ঘন্টার পর ঘন্টা বই পড়তেছে, কোম্পানির পোর্টফোলিওগুলো পড়তেছে, কোম্পানির রিসার্চগুলো পড়তেছে, কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্টগুলো পড়তেছে, আমরা যদি ওই পরিমাণ ধৈর্য নিয়ে পড়তে পারি আমরাও স্টক মার্কেটে সাকসেসফুল হবে বলে আমি মনে করি। নাম্বার 10, স্বল্পমেয়াদী দামের চেয়ে দীর্ঘমেয়াদে ব্যবসা কীরকম করবে কোম্পানি, ওইটার দিকে মনোযোগ দেন। একটা কোম্পানির শেয়ার আজকে 100 টাকা আছে, কালকে 400 টাকা হয়ে গেল, এই জিনিসটার দিকে মনোযোগ না দিয়ে একটা কোম্পানি আজকে 100 টাকা প্রফিট করতেছে, এই কোম্পানিটা আগামী 5 বছর 10 বছর পরে এটা 1000 কোটি টাকা প্রফিট করতে পারবে কি না, ওই জিনিসটা থেকে মনোযোগ দেন। আপনি যদি প্রফিটের দিকে মনোযোগ দেন আপনার শেয়ার প্রাইস অটোমেটিক বাড়বে। আপনি শেয়ার প্রাইস আজকে এত টাকা আছে কালকে ডাবল হয়ে গেল কিনা, এই জিনিসটার দিকে মনোযোগ দিলে আলটিমেটলি আপনি লসের ভাগিদারি হবেন। আর আপনি যদি কোম্পানির প্রফিটের দিকে মনোযোগ দেন তাহলেই আপনি গেইনার হবেন। আর সজীব স্যার খুব
সুন্দর করে স্যার শেষ কথাটা বলছে যে বাংলাদেশের শেয়ার বাজার থেকে টাকা আর্ন করার জন্য আসলে অনেক বেশি জিনিস, অনেক বেশি কোম্পানি সম্পর্কে জানা থাকা দরকার এরকম না। আপনি খুবই লিমিটেড কিছু কোম্পানি সম্পর্কে আপনি জানি না অনেক ভালো টাকা আর্ন করতে পারবেন চাইলে। আর স্যার 4টা বিষয় থেকে আমাদের দূরে থাকতে বলছে। প্রথমে হচ্ছে গল্প, সেকেন্ড হচ্ছে লুভ থেকে, থার্ড হচ্ছে যে নিজের সীমাবদ্ধতা জানা, আর 4 নাম্বার হচ্ছে ধৈর্য, এই জিনিসটা নিজের মধ্যে আনা। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন শেয়ার বাজারে আপনার প্রতিদ্বন্দ্বী আসলে অন্য কেউ না, আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনি নিজে। কেন? আপনি যদি ধৈর্য ধরে একটা কোম্পানির শেয়ার আপনি 10 বছর 15 বছর আপনি যদি ধরে রাখতে পারেন, আপনি আলটিমেটলি ফিনান্সিয়ালি ফ্রি হইতে পারবেনই। আপনাকে অবশ্যই তার জন্য ভালো কোম্পানি, ভালো ম্যানেজমেন্টওয়ালা ভালো কোম্পানি আপনারা চুজ করতে হবে। ওই কোম্পানির শেয়ারটাকে লম্বা সময় ধরে রাখতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে তারপরে বিনিয়োগ করুন। টাকা আপনার, লাভ লস আপনার। সো আপনি পড়াশোনা কইরা তারপরে হচ্ছে যে স্টক মার্কেটে ইনভেস্ট করেন। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।